লেডি পুলিশ অফিসার সাবরিনা তার দলবল নিয়ে পৌঁছে যায় এক ভয়ঙ্কর মাফিয়াকে ধরতে, কিন্তু ওই মাফিয়া তো সবার সামনেই তাদেরকে বিবস্ত্র করে ছাড়ে। সেই সময় তাদেরকে বাঁচাতে চলে আসে এক আগন্তুক। এরপর সে একাই কিভাবে ওই মাফিয়ার 15 বছরের সাম্রাজ্যকে মাত্র 10 ঘন্টায় ধ্বংস করে দেয় এবং পুরো গ্রামবাসীকে বাঁচায়, সেটাই দেখব আজকের গল্প জাটে। শুরুতেই আমাদেরকে 2009 সালের দৃশ্য দেখানো হয়। শ্রীলঙ্কার জাফনা শহরের একটা জঙ্গল দেখতে পাই আমরা। সেখানে শ্রীলঙ্কান সেনাবাহিনী এবং শ্রীলঙ্কার টাইগার বাহিনীর মধ্যে 8 ঘন্টার রক্তক্ষয়ী সংঘর্ষ হতে থাকে। তাদের মধ্যে কোনো কারণে অনেক বেশি ফাইট হচ্ছিল। তো এই সংঘর্ষে তখন শ্রীলঙ্কার সেনাবাহিনী জিতে যায়। তো এই জয়ের পরপরই তারা এই টাইগার নামের দলের টেরিটরি জাফনা জঙ্গলে পৌঁছে যায়। এই জঙ্গলে তারা প্রথমবারের মতো প্রবেশ করতে পেরেছিল, কারণ এর আগে এই টাইগার দল এই জায়গা দখল করে রেখেছিল। তারা কোনোভাবে এখানে ঢুকতে পর্যন্ত পারত না। তো সেই জঙ্গলে ছিল অনেক অনেক ধন সম্পদ, সেই সবকিছু সেখানেই পুঁতে রাখা ছিল। এই জন্য দেখা যায় সেনাবাহিনীর লোকজন সেই জঙ্গলের আশেপাশের গ্রাম থেকে মানুষজনকে নিয়ে আসে এবং তাদেরকে দিয়ে জঙ্গলে খোদাই করাতে শুরু করে। সেখানে আমরা খোদাই করতে থাকা 4 জনকে দেখতে পাই, যারা কিনা অনেক বড় একটি গর্ত করে ফেলে। আর তখন তাদের মধ্যে থেকে একজন সেখানে হঠাৎ করে একটা টাইগার সিম্বল দেখতে পায়। এরপর সে আর একটু খোদাই করলে সেখানে একটা বক্স খুঁজে পায়, যার মধ্যে অনেকগুলো সোনার বার রাখা ছিল। তো এতগুলো সোনা দেখে তো তারা তাদের লোভ সামলে রাখতে পারে না। তারা 4 জন মিলে ঠিক করে যে এই সোনাগুলো তারা নিজেরা রেখে দিবে আর সেনাবাহিনীকে এর ব্যাপারে কিছুই জানাবে না, আর এখান থেকে চুপচাপ পালিয়ে যাবে। তাদের মধ্যে আসলে লোভ ঢুকে পড়েছিল, কিন্তু তারা যখন এটা করতে চায় তখনই একজন সেনাবাহিনীর লোক তাদেরকে দেখে ফেলে। আর তখন সেই লোকেরা এক চান্সে সেই সেনাটিকে মেরে ফেলে। তখন তো অন্য সব সেনাবাহিনীর লোকেরা তাদের প্ল্যান সম্পর্কে জানতে পারে। তারা তখন সেই 4 জন লোকেদের দিকেই এগোতে থাকে। তবে এই 4 জনও কম ছিল না, তারা অনেক বেশি শক্তিশালী ছিল। সেনাবাহিনীদের এক এক করে তারা মারতে থাকে, কিন্তু একটা সময় পর তারা এটা বুঝতে পারে যে তাদের পক্ষে এতগুলো সেনাবাহিনীকে পরাস্ত করা কখনোই সম্ভব না। এটা তারা যখন বুঝতে পারে তখন তারা সেখান থেকে কিভাবে পালাবে তার পরিকল্পনা করতে শুরু করে দেয়। তারা সেই সময় ঠিক করে যে তারা সমুদ্র দিয়ে যেদিকে যাওয়া যায় সেদিকেই চলে যাবে। তো যেই কথা সেই কাজ, তারা 4 জন মিলে সমুদ্রে পাড়ি দেয়। আর তাদের ভাগ্যও ভালো ছিল যে সমুদ্র পারে তারা একটা নৌকা আগে থেকেই বেঁধে রাখা অবস্থায় পেয়ে যায়। এই জন্য সেনাবাহিনী আর তাদেরকে ধরতেই পারে না। তারা ভাসতে ভাসতে এক সময় চলে আসে ইন্ডিয়ার আন্দামান দ্বীপে। কিন্তু সেখানে গিয়ে তো তারা পড়ে অনেক বড় এক বিপদে। তারা তো এবার ধরা পড়ে যায় পুলিশের হাতে। পুলিশ তখন তাদের 4 জনকে ধরে সোজা থানায় নিয়ে আসে। এরপরে পুলিশ অফিসার সৌরভ তাদের কাছে জিজ্ঞেস করে যে তারা কোন দেশ থেকে এসেছে। তাদের মধ্যে একজন জানায় যে তারা শ্রীলঙ্কা থেকে এসেছে। এর সাথে তারা আরো বলে যে শ্রীলঙ্কার আর্মিরা তাদের উপর অত্যাচার করে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়, তাদেরকেও মেরে ফেলতে যায়। এর জন্য তারা সেখান থেকে জান বাঁচিয়ে পালিয়ে এসেছে। তো পুলিশ অফিসার সৌরভ তো তখন তাদের কথাবার্তা শুনে বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারে যে তারা 4 জনই আসলে মিথ্যা কথা বলছে। কিন্তু তখন সে আর তাদেরকে এই ব্যাপারে কিছুই বলে না, বরং সে তাদেরকে বলে যে শ্রীলঙ্কান আর্মিরা তাদেরকে এখানে খুঁজতে আসতে পারে, তাই তারা যেন তাদের নাম চেঞ্জ করে ফেলে। আর তাদেরকে বলে যে সে তাদেরকে ছেড়ে দিবে, কিন্তু এর বদলে তাকে কিছু দিতে হবে। এই কথা শোনার সাথে সাথেই তো ওই 4 জন 4টা সোনার বার পুলিশ অফিসারকে বের করে দেয়। একসাথে এতগুলো স্বর্ণের বার দেখে পুলিশ অফিসার সৌরভ তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে সে তাদেরকে বলে যে তাহলে তারা তাদের নতুন পরিচয় দিয়ে দিক। তখন সেই 4 জনের মধ্যে একজন বলে ওঠে যে সে তার নাম চেঞ্জ করতে চায় না, কারণ তার কাছে তার নিজের নাম অনেক বেশি পছন্দের। তখন পুলিশ তার কাছে তার নাম জানতে চায়। সে জানায় তার নাম রানা তুঙ্গা। এরপরে পুলিশ তাদের সবার নতুন নাগরিকত্বের কাগজপত্রও করে দেয়। এরপর আমাদেরকে বর্তমানের দৃশ্য দেখানো হয়। আমরা বর্তমানে নিউ দিল্লি দেখতে পাই। এরপর দেখা যায় পার্লামেন্ট বিল্ডিং, যেখানে ছিল প্রেসিডেন্ট মমতা দেবী। সে তার অফিসে ছিল তখন। সেই সময় তার কাছে পার্সেল আসে। প্রেসিডেন্ট মমতা তখন সে পার্সেলটি ওপেন করলে সেখানে একটা চিঠি পায়, আর তার সাথে কাটা অনেকগুলো আঙুল দেখতে পায়। এই চিঠিটি পড়ার সাথে সাথে মমতা দেবী তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তার কাছে এই চিঠিটি আন্ধ্রপ্রদেশের মধুপল্লী গ্রামের একটা ছোট বাচ্চা মেয়ে পাঠিয়েছিল।
তারা অনেক বড় একটি বিপদে রয়েছে, তাই আঙুল কেটে তারা মমতার কাছে এটা পাঠিয়েছে যাতে করে সে খুব দ্রুত তাদের এই সমস্যার সমাধান করতে পারে। আর যদি তারা দেরি করে তাহলে তাদের গ্রামের সবাই মারা যাবে। তো এই চিঠিটি পড়ে প্রেসিডেন্ট মমতা তৎক্ষণাৎ একজন বিশিষ্ট সিবিআই অফিসারকে ইনফর্ম করে। এই সিবিআই অফিসারের নাম হলো সত্যমূর্তি। তো বলার সুবিধার্থে আমরা তাকে সত্য বলে ডাকবো। তো সত্য সেখানে আসলে প্রেসিডেন্ট মমতা তাকে সেই চিঠিটা দেখায়। চিঠিটা পড়ার পরে সত্যও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, আর তখন সে প্রেসিডেন্টকে বলতে থাকে যে এই বিষয়টা তো অনেক বেশি সেন্সিটিভ। মমতা তখন সিবিআই অফিসার সত্যকে বলে যে সে যেন এই মধুপল্লী গ্রামের ব্যাপারে সব ইনফরমেশন নেয় আর সেখানে কি হচ্ছে এই বিষয়টা খুঁজে বের করে। তাছাড়া সে সত্যকে আরো বলে যে সে যখন যেই ইনফরমেশন পাবে ঠিক তখনই যেন সে প্রেসিডেন্টকে ইনফর্ম করে। সত্যও তখন প্রেসিডেন্টের নির্দেশ মতো একটা প্রাইভেট প্লেনে ওঠে আর মধুপল্লী গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আমরা মধুপল্লী গ্রামে একজন কৃষককে দেখতে পাই যে কিনা তার জমিতে চাষ করছিল, কিন্তু চাষ করতে করতে সে হঠাৎ করেই খেয়াল করে যে তার লাঙল কিছু একটা জিনিসের সাথে আটকে গেছে। সে তখন নিচে তাকাতেই সেখানে মৃত মানুষের হাত দেখতে পায়। এটা দেখে তো সে তখন অনেক বেশি ঘাবড়ে যায় আর চিৎকার করে গ্রামের সবাইকে ডাকতে থাকে। গ্রামের সবাই তখন সেখানে জড়ো হয়। তারা তখন সেই জমিতে একসাথে অনেকগুলো মৃত লাশ খুঁজে পায়। এরপরই সেই লাশগুলোকে নিয়ে আসে গ্রামে। তখনই আমরা দেখতে পাই যে সবগুলো লাশের মাথা মিসিং ছিল। খুব হিংস্রভাবে মাথা কেটে তাদের সবাইকে মারা হয়েছে। এই ব্যাপারে পুলিশ যখন জানতে পারে তখন তারাও সেখানে চলে আসে, কারণ ব্যাপারটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তারা তখন গ্রামবাসীর কাছে জিজ্ঞেস করে যে এই কাজ কে করতে পারে, কিন্তু সেখানে থাকা কেউই তো তখন মুখ খোলে না। একটা বাচ্চার নাম বলতে চাইলে তার মা তার মুখ চেপে ধরে। এতে পুলিশ বুঝতে পারে যেখানে নিশ্চয়ই অনেক বড় কোনো বিষয় জড়িত রয়েছে। তখন সেখানে থাকা একজন পাগল বলতে থাকে যে এই গ্রামের কেউ মুখ খুলবে না, কারণ এটা কোনো গ্রাম না, এটা হলো শ্মশান যেখানে সব মানুষ পুড়ে ছাই হয়ে গেছে। এরপর দেখানো হয় লাশগুলোর কাছে তাদের পরিবারের মানুষরা যায়। এতে তো তারা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। লাশগুলোর সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তারা তাদের অনেক প্রিয় মানুষগুলোকে যে হারিয়েছে। এই সব কিছু দেখে সেখানে আসা লেডি পুলিশ অফিসার সাবরিনা তাদেরকে মুখ খুলতে বলে, কিন্তু তখনও সবাই চুপ করেছিল। সেই সময় একটা বাচ্চা ছেলে তার মুখ থেকে হাত সরিয়ে যেই কাজ করেছে তার নামটা বলে ফেলে, আর সেই নাম হলো রানাতুঙ্গা। এটা হলো সেই রানাতুঙ্গা যাকে কিনা আমরা গল্পের শুরুতে দেখেছি। তো এই শুনে তো এসআই সাবরিনা রানাতুঙ্গাকে ধরার জন্য পুরো পুলিশ ফোর্স নিয়ে তার বাসায় যেতে থাকে। কিন্তু সে যখন সেখানে যাচ্ছিল তখনই পথে তার সিনিয়র অফিসার শেখার তাকে কল করে আর তাকে রানাতুঙ্গাকে ধরতে যেতে মানা করে। কিন্তু সাবরিনা তখন তার কোনো কথাই শোনে না আর বলতে থাকে যে সে রানাতুঙ্গাকে ধরতে যাবেই যাবে। এটা বলে সে তার ফোর্সকে নিয়ে যেতে থাকে সেদিকে, কিন্তু অফিসার শেখর মানা করায় সকল পুলিশ অফিসার তখন তার সাথে যেতে রাজি হয় না। সাবরিনা তো তখন তার লেডি পুলিশদের নিয়েই রানার বাসার দিকে যেতে থাকে। সেখানে পৌঁছে তারা সবাই মিলে সেখানে থাকা গুন্ডাগুলোকে প্রথমে মারতে থাকে। এটা দেখে তো সেখানে রানার মা চলে আসে আর সাবরিনাকে থামানোর চেষ্টা করে। সে সাবরিনাকে চড়ও মারতে চায়, কিন্তু সাবরিনা সাথে সাথে তার হাত ধরে ফেলে আর তার ছেলে কোথায় সেটা জিজ্ঞেস করে। তখনই আমরা বাসার ভেতর থেকে রানার ওয়াইফকে বেরিয়ে আসতে দেখি। তার নাম হলো ভারতী। ভারতী সেখানে আসে আর পুলিশ অফিসার সবাইকে বাসার ভেতরে আসতে বলে। সাবরিনা তখন সবাইকে নিয়ে ভেতরে যায়। এরপরই সে ভারতীর কাছে জিজ্ঞেস করে যে রানাতুঙ্গা এখন কোথায়। ভারতী তখন তার প্রশ্ন ইগনোর করে এবং কথা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা দেখে সাবরিনার তো অনেক বেশি রাগ হয়। সে তখন ভারতীর দিকে পিস্তল তাক করে আর তাকে সোজাসুজি তার প্রশ্নের জবাব দিতে বলে। তো তাকে এটা করতে দেখে ভারতী তখন তার মিষ্টি চেহারার পেছনে থাকা খারাপ সত্তাটিকে বের করে আনে। সে তৎক্ষণাৎ সাবরিনার হাত থেকে তার পিস্তল কেড়ে নেয় আর সেখানে থাকা তাদের পোশাক গুন্ডাদের নির্দেশ দেয় যে তারা যেন এই সবগুলো লেডি পুলিশ অফিসারের গা থেকে কাপড় খুলে নেয়। তারপর সে সবাইকে বলতে থাকে যে তার স্বামী রানা 1000টা খুন করার জন্য বের হয়েছে। এটা করে সে একটা রেকর্ড করতে চায় আর তার স্বামীর রয়েছে অনেক বেশি পাওয়ার, তাই পুলিশ চাইলে তার স্বামীর কোনো ক্ষতিই করতে পারবে না। তাছাড়া তার রেকর্ড গড়া থেকে তাকে আটকাতেও পারবে না। সে আরো বলতে থাকে যে তার স্বামী হলো একজন লঙ্কা। আগেরবার সীতাকে লঙ্কার হাত থেকে রাম বাঁচাতে পারলেও তাদের কোনো অফিসারকে কেউ বাঁচাতে পারবে না। সে এসব বলে ঠিক তখনই আমাদেরকে একজন আগন্তুককে দেখানো হয়। এখানে আমরা এই আগন্তুকের নাম জানতে পারি না, তার নাম হয়তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এজন্য আমরা তাকে বর্তমানে বিজয় নামেই সম্বোধন করব। আমাদেরকে সেই সময় দেখানো হয় বিজয় কোনো এক জায়গার উদ্দেশ্যে যেতে থাকে। সে ট্রেনে করে যাচ্ছিল, তখনই দেখানো হয়
রেল লাইনের কোনো একটা ত্রুটির কারণে ট্রেন থেকে সমস্ত প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়া হয়। তো বিজয়ও ট্রেন থেকে নেমে যায়। এরপর সে সেখান থেকে হাঁটতে শুরু করে। পথে তার অনেক খিদে পেয়ে যায়, তাই সে পাশে থাকা একটা দোকানে যায়। সেখানে গিয়ে নিজের মতো করে খাবার খেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরই সেখানে কয়েকজন গুন্ডা প্রবেশ করে। তারা ভেতরে ঢুকতে গেলে একজনের পায়ে লেগে বিজয়ের খাবার মাটিতে পড়ে যায়। বিজয়ের তো তখন তাদের উপর অনেক রাগ হয়। সে তাদেরকে সরি বলতে বলে, কিন্তু লোকগুলো একে তো তাকে সরি বলতে চাই না, উল্টে তাদেরকে সরি বলতে বলার জন্য তারা বিজয়কে গরম দেখাতে থাকে আর তাকে ধাক্কা দিয়ে দেয়। বিজয়ের তো তখন অনেক রাগ হয়। সে আর কোনো কিছু না ভেবে সেখানে থাকা সব গুন্ডাগুলোকে এক এক করে মারতে থাকে। সে গুন্ডাগুলোকে এত বেশি মারধর করে যে সবগুলো গুন্ডা ভয় পেয়ে সেখান থেকে গাড়িতে করে পালিয়ে যেতে নেয়। তারা পালিয়ে যেতে থাকলে সেখান থেকে একজনকে বিজয় ধরে ফেলে আর তাকে বলতে থাকে যে সে যেন এখনই তাকে সরি বলে। কিন্তু তখন সেই লোকটি তাকে বলতে থাকে যে সে যে তাদেরকে ধরে এভাবে মেরেছে, এটা যদি রাম সুপারি জানতে পারে তাহলে সে বিজয়ের খবর করে দিবে। এ কথা শুনে বিজয় তাকে অনেক জোরে একটা চড় মেরে দেয় আর তাকে বলতে থাকে যে সে যেন তাকে তার সেই রাম সুপারির কাছে নিয়ে যায়। সে দেখবে রাম সুপারি তার কি করতে পারে। বিজয় তখন সেই লোকটির সাথে রাম সুপারির বাসার দিকে যেতে থাকে তার থেকে সরি শোনার জন্য। তখনই আমাদেরকে রাম সুপারিকে দেখানো হয়। তাকে দেখে আমরা বুঝতে পারি যে তার অনেক বেশি পাওয়ার রয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই বিজয় রাম সুপারির কাছে পৌঁছে যায় এবং সেখানে যাওয়ার সাথে সাথে সে রাম সুপারিকে চড় মেরে বসে আর বলতে থাকে যে তার লোকেরা তাকে জানিয়েছে যে রাম সুপারি নাকি তাকে সরি বলবে, তাহলে সে দেরি কেন করছে, তাড়াতাড়ি তাকে সরি বলুক। রাম সুপারি তখন এটা দেখে অনেক বেশি রেগে যায় আর সে তার লোকেদেরকে বিজয়ের উপর আক্রমণ করতে বলে। বিজয় তখন সেখানে থাকা সবগুলো গুন্ডাকে অনেক বেশি মারতে থাকে। তো তাকে এভাবে তার সব গুন্ডাদের পরাস্ত করতে দেখে রাম সুপারি তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন বিজয়কে বলতে থাকে যে সে যে তার বাসায় এসে এগুলো করেছে, এটা যদি তার ভাই সিকান্দার জানতে পারে তাহলে সে বিজয়কে মেরেই ফেলবে। এ কথা শুনে বিজয় রাম সুপারির দিকে এগিয়ে যায় আর তাকে কিছু একটা বলতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে অন্যদিকে আমাদেরকে দেখানো হয় সিবিআই অফিসার সত্য বাই এয়ারে মধুপল্লী গ্রামের কাছাকাছি শহরে পৌঁছে গেছে। অপরদিকে সেই প্রদেশের স্থানীয় মিনিস্টারকে দেখানো হয়। এই মিনিস্টার ততক্ষণে মধুপল্লীতে সিবিআই অফিসার সত্যর আসার বিষয়টা জেনে যায়। তো সেও রানার অনৈতিক কাজের সাথে জড়িত ছিল। এই জন্য সে তৎক্ষণাৎ ভারতীকে কল করে এবং তাকে বলতে থাকে যে তাদের কাজবাজ তারা লুকিয়ে না রেখে এভাবে ওপেনলি কেন করছে। এটা করার কারণে তাদের কর্মকাণ্ডের ব্যাপারে দিল্লি জেনে গেছে। তারা এখানে সিবিআই অফিসারকে পাঠিয়েছে সবকিছুর ইনভেস্টিগেশন করার জন্য। এবার তারা ধরা পড়ে যেতে পারে, এর জন্য যেন তারা খুব দ্রুত সিবিআই অফিসারকে থামানোর চেষ্টা করে। এটা জানার পরে ভারতী এ ব্যাপারে রানাকে জানায়। রানা তখন ভারতীকে তার ভাই সিকান্দারকে কল করতে বলে। তখনই আমাদেরকে সিকান্দারকে দেখানো হয়। এই সিকান্দারের পাওয়ারও ছিল অনেক বেশি। আমরা তাকে একটা সরকারি অফিসে দেখতে পাই, যেখানে গিয়ে সে তার পাওয়ার খাটিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করতে থাকে। তো তার এমন অনৈতিক কর্মকাণ্ড চলতে থাকলে সেখানে থাকা একটা সরকারি কর্মকর্তার ফোনে কল আসে আর তার এই কল আসায় সিকান্দার তো অনেক বেশি রেগে যায়, কারণ সেই লোকের রিংটোনের শব্দ নাকি তাকে বিরক্ত করেছে। এজন্য সে তখন সেই অফিসারকে মারধর করে আর তাকে একসাথে অনেকগুলো ব্লাড প্রেশারের ওষুধ খাইয়ে দেয়। তখনই আমাদেরকে দেখানো হয় সেখানে সিকান্দারের খোঁজ করতে করতে চলে আসে বিজয়। সে সিকান্দারের অ্যাড্রেস রাম সুপারির কাছ থেকে নিয়ে এসেছিল, কারণ সে এখন সিকান্দারের থেকে তার সরি নিবে। বিজয় তো সেখানে এসেই সিকান্দারকে বলে তাকে সরি বলতে। তো তার সরি বলার কথা শুনে সিকান্দার সহ সেখানে থাকা তার সব চালাপেলারা অনেক বেশি হাসাহাসি করতে থাকে। তখনই সিকান্দার বিজয়ের কাছে জিজ্ঞেস করে যে সে কেন তাকে সরি বলবে। বিজয় তখন তাকে তার সরি বলার কারণ ডিটেলসে বলতে থাকে, কিন্তু সে তার কথা শেষ করার আগেই সিকান্দারের একজন লোক তাকে পেছন থেকে আঘাত করে। বিজয় তো তখনও শান্ত থাকে আর সিকান্দারকে তাকে আবারও সরি বলতে বলে, কিন্তু সিকান্দার তখন অনেক বেশি রেগে যায় আর তার লোকেদেরকে বিজয়কে মারার কথা বলতে থাকে। বিজয় তখন তাদের সব কয়টাকে এক এক করে মারতে শুরু করে। এরপর এই ফাইটের মাঝে সে সেখানে থাকা ফ্যানও খুলে নেয় আর এটা দিয়েই সে সিকান্দারকে মারতে থাকে। সিকান্দার তখন এত বেশি মার খেয়ে একেবারে নাস্তানাবুদ হয়ে পড়ে। তখনই বিজয় তাকে সরি বলতে বলে, কিন্তু তখন সিকান্দার তাকে বলতে থাকে যে সে যে তাকে মেরেছে এটা যদি তার ভাই জানতে পারে তাহলে এখানে রক্তের বন্যা বইয়ে দিবে। এ কথা শুনে বিজয় তখন তার কাছে জিজ্ঞেস করে যে তার ভাইকে। সিকান্দার তখন তাকে জানায় যে তার ভাই হলো রানা তুঙ্গা। তখনই দৃশ্য চলে যায় রানা তুঙ্গার কাছে। এইবার তার এন্ট্রি ছিল অনেক বেশি ভয়ঙ্কর। একজনের মাথা ঘাট থেকে এক কোপে আলাদা করে দেওয়ার মাধ্যমে আমাদেরকে রানাকে দেখানো হয়। অন্যদিকে আমাদেরকে আবারও সিবিআই অফিসার সত্যকে দেখানো হয়। সে মধুপল্লী গ্রামে যেতে যেতে রানার ব্যাপারে তার সাথে থাকা একজন অফিসারের কাছে জিজ্ঞেস করে। সে তাকে জানাতে থাকে
যে রানা তার লোকজন নিয়ে শ্রীলঙ্কা থেকে এখানে এসেছে আর তাদেরকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দিয়েছে একজন ঘুষখোর পুলিশ অফিসার। এরপর থেকে রানা এই মধুপল্লী গ্রামে থাকতে শুরু করে আর এই পল্লী গ্রামকে দখল করে রাজত্ব করতে থাকে। তখন আমাদেরকে রানাতুঙ্গা যেভাবে তার রাজত্ব স্থাপন করেছে সেটা দেখানো হয়। আমরা দেখতে পাই এক রাতে রানা তার লোকেদেরকে নিয়ে এই গ্রামের একজন প্রভাবশালী লোকের বাসায় আসে আর তাকে সেখানেই মেরে ফেলে। পরদিন সকালবেলা রানা সেই লাশ গ্রামের সবার সামনে নিয়ে আসে। তো এখানে বলে দেই, সেই প্রভাবশালী লোকটিকে রানার তার লোকেদের মেরে ফেলার একটা কারণ রয়েছে, আর তা হলো যখন রানা শ্রীলঙ্কা থেকে তার লোকেদের নিয়ে এই গ্রামে আসে তখন সেই প্রভাবশালী লোকটি তাদের সামনে অনেক বেশি ভাব দেখিয়েছিল। সে তাদেরকে নিজের দাস বানিয়ে রাখার চেষ্টা করেছিল, যার জন্য রানা এবং তার লোকেরা লোকটির উপর অনেক বেশি রেগে যায় আর তাকে মেরে ফেলে তার চ্যাপ্টারই ক্লোজ করে দেয়। তখনই দেখানো হয় তারা এটা করলে ঘটনাস্থলে সেই পুলিশটি আসে যে তাদেরকে ঘুষ নিয়ে সাহায্য করেছিল। সে সেখানে এসে রানাকে উল্টো পাল্টা কথা বলে বেশ বকাঝকা করতে থাকে। রানা তখন তাকে এক কোপে সবার সামনে মেরে ফেলে। তাদেরকে এভাবে নৃশংসভাবে দুটো খুন করতে দেখে গ্রামের সবাই তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর তখন থেকে তারা রানাকে অনেক বেশি ভয় করে তাদের জীবন কাটাতে থাকে, কারণ তাদের মধ্যে ভয় ছিল যে রানার বিপক্ষে যদি তারা কিছু বলে তাহলে সে তাদেরকে খুন করে ফেলতে একবারের জন্য ভাববে না। আর রানা এটাই করত, যে বা যারা তার বিরুদ্ধে যেত সে তাদেরকে এভাবেই মাথা কেটে হিংস্রভাবে খুন করত। তো এভাবে রানা ধীরে ধীরে তার রাজত্ব স্থাপন করতে থাকে। এক পর্যায়ে সে শ্রীলঙ্কা থেকে তার পরিবারের সবাইকে ইন্ডিয়াতেও নিয়ে আসে। এরপর তার এই গ্যাং দিয়ে আশেপাশের 40 গ্রাম তার নিজের করে নেয়। পুলিশ কমিশনারের কাছ থেকে রানার এই সব ডিটেলস জানতে পেরে সত্য তো অনেক বেশি অবাক হয়। এরই মধ্যে আবারও আমাদেরকে বিজয়কে দেখানো হয়। সে সিকান্দারকে সাথে করে রানাতুঙ্গার বাসায় চলে আসে। সেখানে এসে সে স্টাইল দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। এরপর সে রানার কাছে যায় এবং তাকে বলে যে সে যেন তাকে সরি বলে। রানা তখন তার কাছে তাকে সরি বলার কারণ জিজ্ঞেস করে। বিজয় তখন তাকে আবারও পুরো বিষয়টা খুলে বলতে থাকে। সে বলে যে সে একটি হোটেলে গিয়ে চুপচাপ নিজের খাবার খাচ্ছিল, তখন তাদের এই গুন্ডাগুলো এসে তার খাবার ফেলে দিলে সে তাদেরকে সিম্পলি সরি বলতে বলে, কিন্তু তারা সরি তো বলেই না, আরো বলতে থাকে যে সে যে তাদের মেরেছে এটা জানলে তাদের বস রাম সুপারি তাকে মেরেই ফেলবে। তখন সে রাম সুপারির কাছে আসে আর রাম সুপারি তখন তাকে সিকান্দারের কথা জানায়। সে সরি পাওয়ার জন্য রাম সুপারিকে মেরে সিকান্দারের কাছে আসে আর শেষে সিকান্দারকে মেরে রানার কাছে এসেছে, তাই রানা যেন তাকে সরি বলে। এই কথা শুনে রানা তো অনেক বেশি রেগে যায় আর সিকান্দারকে এক চড় মেরে দেয়। সে তাকে বলতে থাকে যে এটুকু তুচ্ছ ব্যাপারের জন্য সে বিষয়টাকে এতদূর কেন নিয়ে আসলো। এরপর সে বিজয়ের কাছে আসে আর সবার সামনে তাকে সবার পক্ষ থেকে সরি বলে। বিজয় তখন তার সরি শুনে বেশ খুশি হয় আর তাকে আরো একবার জোরে ঠিক করে সরি বলতে বলে। রানা আবারও তাকে সরি বলে। এরপর সে অনেক খুশি হয়ে সেই বাসা থেকে চলে যেতে নেয়, কিন্তু দরজা দিয়ে বের হওয়ার সময় সে কিছু একটা ভাবতে থাকে, তাই সে আবারও ভেতরে চলে আসে। এরপরই সে এদিক ওদিক তাকিয়ে সেখানে পুলিশের ছেঁড়া ড্রেস দেখতে পায়। এরপর সে রানাকে বলে যে এখানে নিশ্চয়ই কোনো কিছু হচ্ছে। সে বলতে থাকে যে শুরুতে যে গুন্ডাগুলো তাকে মারতে এসেছিল তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। এরপর সে রাম সুপারির বাড়িতে যায় আর তার বাড়িতেও কিছু একটা চলছিল। এরপর যখন সে একটা সরকারি দপ্তরে সিকান্দারের কাছে গেল তখন সে দেখে যে সিকান্দারও কোনো একটা অনৈতিক কাজ করছিল। আবার এখানে আসার পরে বাইরে সে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছে। এসব বলতে বলতে বিজয় সেখানে পড়ে থাকা পুলিশের ড্রেসগুলো উঠিয়ে নেয়। এরপরই সে পুলিশদের দিকে এগিয়ে যেতে থাকে। পুলিশগুলোকে আটকে রাখা দেখে বিজয় জানালা ভেঙে তাদের দিকে ড্রেসগুলো ছুঁড়ে মারে। আর সে আগে থেকেই ড্রেসে লেখা নামগুলো দেখে বুঝতে পেরে গিয়েছিল যেখানে সবগুলোই মহিলা পুলিশ অফিসার রয়েছে, তাই সে তাদের দিকে না তাকিয়েই তাদের ড্রেসগুলো ছুঁড়ে মারে। তখন তাকে এটা করতে দেখে সেখানে থাকা সব গুন্ডাগুলো তার দিকে তেড়ে আসে। বিজয় তখন তাদের সব কয়টাকে মারতে শুরু করে। অনেকের সাথে সে লড়াই করতে থাকে। এর মধ্যেই দেখানো হয় সেই মহিলা পুলিশ অফিসারগুলো ছিঁড়ে যাওয়া জামাগুলো কোনো মতে পরে বেরিয়ে আসে। ভয়ে অনেক বেশি কাঁদতে থাকে তারা। তাদের এই অবস্থা দেখে বিজয়ের তো মাথা আরো বেশি গরম হয়ে যায়, তাই সে তখন সেখানে থাকা সবগুলো গুন্ডাকে বেশি বেশি মারতে থাকে। এদিকে দেখানো হয় রানা এতক্ষণ ধরে চুপচাপ বিজয়কে তার লোকেদের মারতে দেখছিল। এরপরই সে তার রুমের ভেতর যায় এবং সেখান থেকে বন্দুক নিয়ে আসে। এরপরই সে বিজয়ের দিকে বন্দুক তাক করে থাকে। বিজয় এটা দেখে সেও তার কাছে থাকা পিস্তল বের করে আর রানার দিকে টার্গেট করে।
তো তার কাছে পিস্তল থেকে আমরা খুব ভালো করেই বুঝতে পারি যে বিজয় সাধারণ কেউ ছিল না। এরপরই দেখানো হয় দুজন দুজনের পিস্তলের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। তখন রানা বিজয়কে বলতে থাকে যে সে তার এলাকা তার মাটিতে এসে তাকেই দাপট দেখাচ্ছে। এরপর সে বিজয়ের কাছে জিজ্ঞেস করে যে সে কে। বিজয় তখন তাকে বলে যে সে হলো জাট। তো এখানে বলে দেই আসলে জাট বলতে এখানে শক্তিশালী মানুষদের বোঝানো হয়েছে। তো রানা তখন তাকে বলতে থাকে যে তার এই মেয়েগুলোর সাথে কি সম্পর্ক, যে সে এখান থেকে মেয়েগুলোকে নিয়ে যেতে চাচ্ছে। বিজয় তখন তাকে বলে যে এই মেয়েগুলো হলো তার বোন, আর বোনদের রক্ষা করা ভাইয়ের দায়িত্ব। এইসব কথা শুনে রানা তো তার উপর অনেক বেশি রেগে যায় আর তাকে গুলি করতে যায়। সেই সময় তার কাছে তার স্ত্রী ভারতী আসে আর তাকে বলতে থাকে যে এখন তাদেরকে অন্য কাজে মনোযোগ দিতে হবে। আছে বিজয়কে এখান থেকে চলে যেতে দিক, তাদের কাজ শেষ করে তারপর তারা বিজয়ের ব্যবস্থা করে নিবে। তার এই কথা শুনে রানা বিজয় সহ সেখানে থাকা সব লেডি পুলিশদের ছেড়ে দেয়। তখন বিজয় সেখান থেকে চলে যাওয়ার সময় পেছন থেকে রানা তাকে বলতে থাকে যে আগামী সকাল হওয়ার আগে সে বিজয়ের খেল খতম করে দিবে। এ কথা শুনে তো বিজয় হাসতে থাকে আর তাকে বলে যে কে কার খেল খতম করবে তা সে দেখে নিবে। এটা বলে সে সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সে তাদেরকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে যেতে থাকে। এরপরই আবার আমাদেরকে সিবিআই অফিসার সত্যকে দেখানো হয়। তার সাথে দেখা করার জন্য লোকাল মিনিস্টার আসে। সেখানে এসে সে রানা তুঙ্গার হয়ে অফিসার সত্যর সাথে ডিল করতে থাকে। অর্থাৎ তারা চেয়েছিল যে অফিসার সত্যকে অনেক টাকার লোভ দেখিয়ে তারা এখান থেকে আবারও দিল্লি পাঠিয়ে দিবে, কিন্তু অফিসার সত্য তো বিক্রি হওয়ার মতো মানুষ ছিল না, সে একজন সৎ অফিসার ছিল। তাই সে তখন মন্ত্রীকে বলতে থাকে যে সে কিছু সময়ের মধ্যে মধুপল্লী যাচ্ছে। এই সময়ের মধ্যে মন্ত্রী যদি পারে তার সব অনৈতিক কাজ লুকিয়ে ফেলতে পারে, তাই সে যেন চেষ্টা করে, কারণ সে সেই গ্রামে গিয়ে যদি কোনো জায়গায় মন্ত্রীর নাম পায় তাহলে তাকে কোনোভাবেই বাঁচতে দিবে না, আর সে খুব শীঘ্রই সেই গ্রামে গিয়ে পৌঁছাবে। তো এরপর আবারও আমাদেরকে রানাকে দেখানো হয়। সবাইকে এভাবে ছেড়ে দেওয়ার জন্য রানার মা তো তার উপর অনেক বেশি রাগ করতে থাকে আর তাকে বলতে থাকে যে সে কেন তাদেরকে এভাবে যেতে দিল। রানা তখন তাকে বলে যে সে বিজয়কে এখন ছেড়ে দিয়েছে কারণ তাকে সে সবার সামনে মেরে ফেলবে। তখনই মন্ত্রী রানাকে কল করে আর তাকে জানায় যে সে সিবিআই অফিসারকে থামানোর চেষ্টা করেছে কিন্তু থামাতে পারেনি, আর এটাও বলে যে অফিসার সত্য এখন তার ফোর্স নিয়ে মধুপল্লীর দিকে যাচ্ছে। এ কথা শুনে রানা তখন তাকে বলতে থাকে যে সেই ব্যাপারটা হ্যান্ডেল করবে, তাকে চিন্তা করতে হবে না। তো আমরা তখন অফিসার সত্যকে দেখতে পাই, সে পুলিশ কমিশনারের সাথে করে মধুপল্লী গ্রামের দিকে যেতে থাকে। তখন যেহেতু রানার জন্য সুপারিশ করতে মিনিস্টার তার কাছে এসেছিল, তাই সেই কমিশনারের কাছে সে জিজ্ঞেস করে যে রানা কি অনেক বেশি প্রভাবশালী। পুলিশ কমিশনার তাকে জানায় যে হ্যাঁ, সে বেশ প্রভাবশালী। তখনই সত্য তার কাছে রানার ছবি দেখতে চায়। কমিশনারও তার ছবি দেখায়। সত্য তখন সেটা খুব ভালোভাবে দেখতে থাকে। সেই সময় সামনে থেকে একটা ট্রাক চলে আসে আর হুট করেই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় বিজয় সহ তার সাথে থাকা সব মহিলা পুলিশদের উপর আক্রমণ করা হয়। তাদের উপর রানার একদল গুন্ডারা হঠাৎই আক্রমণ চালায়। বিজয় তখন গাড়ি চালাতে থাকে আর এই অবস্থাতেই সে ওই গুন্ডাদের সাথে ফাইটও করছিল। এর জন্য বিজয় সহ সেখানে থাকা সব পুলিশ অফিসার অনেক বড় ঝামেলার সম্মুখীন হয়, কিন্তু তারা খুব ভালোভাবেই লড়াই করতে থাকে। এরপর আবারও আমাদেরকে সিবিআই অফিসার সত্যকে দেখানো হয়। তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে কিন্তু সে সেই গাড়িতে তখন ছিল না। সে আসলে আগেই বুঝতে পেরেছিল যে তাদের উপর কোনোভাবে অ্যাটাক হতে পারে, এর জন্য সে পথে তার গাড়ি চেঞ্জ করে নেয়। লোকটার মাথায় আসলেই বুদ্ধি আছে বলতে হয়। তো এরপর আবারও আমাদেরকে বিজয়কে দেখানো হয়। সেই গুন্ডাগুলোর সাথে লড়াই করতে থাকলে তার সাথে থাকা এক পুলিশ গুরুতরভাবে আহত হয়। বিজয় তখন কোনোভাবে গুন্ডাগুলোকে মেরে সেই আহত হওয়া পুলিশ অফিসারকে নিয়ে পাশে থাকা একটি গ্রামে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে সেই গ্রামে একজনও মানুষ নেই। অনেকক্ষণ তারা চিৎকার করে সাহায্যের জন্য, অনেক ডাকতে থাকে। তখনই দেখা যায় একজন বৃদ্ধ মহিলা তার হাতে করে এক গ্লাস পানি নিয়ে তাদের কাছে এগিয়ে আসে, কিন্তু তাকে পানি খাওয়ানোর আগে পুলিশ অফিসারটি সেখানেই মারা যায়। তখনই আবার সাবরিনার ফোনে রানা তুঙ্গা কল করে। রানা সাবরিনাকে বলতে থাকে যে তারা যেই গ্রামে গিয়েছে সেই গ্রামের মানুষগুলো তার অফিসার বান্ধবীর মতো এক এক করে মারা যাবে, আর কিছুক্ষণের মধ্যেই সাবরিনা তাদের সবাইকে বাঁচানোর জন্য রানার কাছে আসবে এবং তাকে সরি বলবে। সে বলতে থাকে যে সাবরিনা তার কাছে আসতে যত বেশি দেরি করবে তত সেই গ্রামের মানুষ এক এক করে মারা যেতে থাকবে, তাই সাবরিনার সময় এখন থেকে শুরু হলো। এটা বলেই রানা কল কেটে দেয়।
তখন বিজয় সাবরিনার কাছে জিজ্ঞেস করে যে এই যে এখানে তাদের সাথে এত কিছু ঘটছে এটা রানা কিভাবে জানতে পারলো, আর এই গ্রামের মানুষই বা কোথায়? তাছাড়া তারা রানাতুঙ্গাকে অ্যারেস্ট করতেই বা কেন গিয়েছিল? সাবরিনা তখন তাকে বলতে থাকে যে এখানে এর আগে অনেক মার্ডার হয়েছে, কিন্তু তারা প্রথমবার একজন আই উইটনেসকে পায়, তাই তারা আর এক মুহূর্ত দেরি না করে রানাকে অ্যারেস্ট করতে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা অনেক বেশি ভয়ঙ্কর একটা ঘটনা জানতে পারে, যেই ঘটনার ব্যাপারে তাদেরকে রানার স্ত্রী ভারতী জানিয়েছিল। সেই সময় আমাদেরকে সুইজারল্যান্ডের দৃশ্য দেখানো হয়। সেখানের একটি শহরে সেই মন্ত্রী যায়। সে সুইজারল্যান্ডের একজন প্রভাবশালী লোকের সাথে গোপন এক মিটিং করতে এসেছিল। সেই মিটিংয়ে সেই ফরেনার প্রভাবশালী লোকটি মিনিস্টারকে বলতে থাকে যে বিশ্বের সবচেয়ে দামি পদার্থ থোরিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে দুটি জায়গায়। তো আমাদের গল্পের মতে থোরিয়াম দিয়ে ভয়ঙ্কর পারমাণবিক বোমা বানানো যাবে। এই পদার্থের খনি যেই যেই জায়গায় পাওয়া গেছে তার একটি হলো অস্ট্রেলিয়া, আর অন্য জায়গা হলো সাউথ ইন্ডিয়ার বে অফ বেঙ্গলের ধার দিয়ে 100 কিলোমিটার। তাই তখন সেই লোকটি মিনিস্টারকে অফার দেয় যে তারা এই খনির ব্যাপারে ইন্ডিয়ার প্রশাসনকে জানাবে না, তাদের কাছ থেকে লুকিয়ে তারা সেই 100 কিলোমিটারের মধ্যে পুরো জায়গাটা খালি করবে, যাতে করে তারা সেখান থেকে থোরিয়াম পদার্থ বের করে সেখান থেকে বাইরের দেশে নিয়ে যেতে পারে। আর এটা মিনিস্টারকেই করে দিতে হবে। সে যদি এটা করে দেয় তাহলে তারা 25,000 কোটি টাকা পাবে। তার এই কথা শুনে মিনিস্টার তো টাকার লোভে পড়ে যায়, কিন্তু সে এটা খুব ভালো করে জানে যে তার একার পক্ষে এই 100 কিলোমিটার জায়গা খালি করা কখনোই সম্ভব না, কারণ কোনো পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে এত বড় জায়গা দখল করা যাবে না। তাই তখন সে অনেক ভেবে বুঝতে পারে যে এই কাজটি একজনই করতে পারবে, আর তা হলো রানা। তাই তখন রানার সাথে সেই ফরেনার লোকের মিটিং করিয়ে দেয় মিনিস্টার রানাকে বলতে থাকে যে যদি সে 300 গ্রামের 100 কিলোমিটার জায়গা ফাঁকা করে দিতে পারে তাহলে সে 25,000 কোটি টাকা পাবে। এতগুলো টাকার কথা শুনে রানা তখন তাদের সাথে ডিল করতে রাজি হয়ে যায়। এরপর তারা একের পর এক গ্রাম দখল করতে থাকে এবং সবাইকে গ্রাম থেকে বের করে দিতে থাকে। এই কাজে যারাই তাদেরকে বাধা দেয় তাকেই তারা মেরে ফেলে। তো এর মধ্যেই দেখানো হয় একটি মেয়ে কোনোভাবে রানার কর্মকাণ্ডর ব্যাপারে জেনে যায় এবং তাদের এক অনৈতিক কাজের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। মিনিস্টার যখন এটা দেখতে পায় তখন তো সে সেই মেয়ের গ্রামের লোকজন পাঠিয়ে গ্রামের সবার সামনে মেয়েটির ইজ্জত হরণ করে, যার পর থেকে মেয়েটি একেবারে পাগল হয়ে ঘুরছে। এরপরই দৃশ্য চলে আসে বর্তমানে। এই সবকিছু জানার পর বিজয় তো একেবারে থমকে যায়। সে তখন সেই পাগল হয়ে যাওয়া মেয়েটিকে দেখতে পায়। এই বৃদ্ধাই ছিল সেই মেয়েটির মা। এই সব কিছু শুনে বিজয় তাদেরকে বলতে থাকে যে রানা যে এগুলো করলো তা কেউ কি এই ব্যাপারে কখনো আওয়াজ ওঠায়নি। তখন সেই বৃদ্ধা তাকে বলে যে এক গ্রামের মানুষজন এর বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিল, কিন্তু প্রশাসন রানাকে না ধরে উল্টো সেই গ্রামের লোকদেরকেই থানায় নিয়ে যায় আর অনেক মারধর করে। সবকিছু সহ্য করে সেই লোকগুলো যখন গ্রামে ফিরে আসে তখন একটা বাচ্চা মেয়ে তাদের কাছে আসে আর তাদেরকে বলতে থাকে যে তারা যেন তাদের গ্রামটিকে আবারও আগের মতো করে দেয়। তো বাচ্চা মেয়েটির কথা শুনে তারা তখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে প্রেসিডেন্টের কাছে তারা তাদের অত্যাচারের কথা জানাবে আর এই বাচ্চা মেয়েটিকে দিয়ে একটা চিঠি লেখাবে। মেয়েটিও তখন তাদেরকে চিঠি লিখে দেয় আর সেই লোকগুলো তাদের হাতের আঙুল কেটে সেই চিঠির সাথে দিয়ে দেয়। তার মানে আঙুলগুলো এই লোকগুলোরই ছিল। আর এটাই আমরা গল্পের শুরুর দিকে প্রেসিডেন্টের কাছে আসা সেই পার্সেলের মাধ্যমে দেখেছি। তো বৃদ্ধা তখন আরো জানায় যে যখন রানা জানতে পারে যে এই গ্রামের লোকেরা তাদের নামে মামলা করার জন্য থানায় পর্যন্ত গিয়েছিল তখন ভারতী তার লোকেদের নিয়ে এখানে আসে। এরা স্বামী স্ত্রী দুজনেই ভয়ঙ্কর। ভারতী তো সেখানে সেই রাতের মধ্যেই থানায় যাওয়া সবাইকে মেরে ফেলে আর এই মানুষগুলোর লাশই সেদিন ধান খেতে পুঁতে রাখা অবস্থায় গ্রামের সবাই পেয়েছিল। আসলে এই রানাতুঙ্গা আর তার পরিবারের মধ্যে তো মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই। যাক, তো বৃদ্ধার কথা বলা শেষ হলে তখন সাবরিনা বলতে থাকে যে এই ঘটনার পর সে রানাকে ধরতে গিয়েছিল, কিন্তু তার লোকেরা তাদের উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। তখন বৃদ্ধাও তার মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে অনেক ইমোশনাল কথা বলতে থাকে। তাদের সবার এসব কথাবার্তা শুনে বিজয় বলতে থাকে যে সে হলো একজন জাট। এই মাটির সাথে হলো তার পরম সম্পর্ক। এই মাটির পবিত্রতা রক্ষা করার জন্য সে ওই রানাতুঙ্গাকে শেষ করে তবেই ক্ষান্ত হবে। এরপরই বিজয় সেখান থেকে পুলিশ স্টেশনে চলে আসে। সেখানে এসে দেখে পুলিশ স্টেশনের দশা একদম বেহাল হয়ে গেছে। পুলিশ অফিসাররা মদ খেয়ে মাতাল হয়ে পড়ে রয়েছে, কারো তো কোনো হুঁশই নেই। তারা গ্রামের মানুষকে রক্ষা করবে তো দূরের কথা, নিজেদেরকেই সামলাতে পারছে না। তো তখন সে সিনিয়র অফিসারের কাছে যায় আর তাকে একটি এফআইআর লিখতে বলে
সেই হোটেলের কাহিনী থেকে তার এফআইআর এর বর্ণনা দিতে শুরু করে। কিন্তু এরপর যখন সে রাম সুপারি আর সিকান্দারকে মারার কথা বলে তখনই সেখানে থাকা সবাই চমকে ওঠে। তখন বিজয় তাদেরকে বলতে থাকে যে রাম সুপারি আর সিকান্দারকে মারার পরে সে রানার কাছে তার সরি চাইতে যায়। রানাও তাকে সরি বলে, কিন্তু সে তার সরি একসেপ্ট করতে পারবে না। বিজয়ের মুখে রানার কথা শুনে সিনিয়র অফিসার তখন তাকে বলতে থাকে যে সে সব কি কথা বলছে, সে যেন আসল কথা বলে। তখনই বিজয় সেখানে সাবরিনা এবং বাকি পুলিশ অফিসারদের ডাক দেয়। সেই সময় সাবরিনা সহ সবাই সেখানে এসে হাজির হয়। সিনিয়র অফিসার এবং সেখানে থাকা বাকি সব অফিসাররা তাদের অবস্থা দেখে হাসতে থাকে। বুঝুন কতটা নির্লজ্জ এরা। তাদেরই তো উল্টো তাদের কলিগদেরকে প্রোটেক্ট করা উচিত ছিল, তা তো তারা করতে পারেইনি, উল্টো এখন তাদের উপরই হাসছে। এরপর তো সিনিয়র অফিসার খুবই খারাপভাবে সাবরিনাকে অপমানও করতে থাকে। সাবরিনা তখন তার এসব আচরণ দেখে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায়। সেও তখন বিভিন্ন ধরনের কথা তাকে শোনায়। তো সাবরিনা তার সাথে এভাবে কথা বলছে, এসব শুনে সিনিয়র অফিসার তাকে মারতে তার দিকে তেড়ে আসে। কিন্তু তখনই বিজয় হুঙ্কার দিয়ে ওঠে আর সে এক টানে সিনিয়র অফিসারটির গা থেকে তার পুলিশের ড্রেস খুলে নেয়। পুলিশ অফিসার তো একেবারেই থ হয়ে যায়। বিজয় তখন তাকে বলতে থাকে যে একজন পুলিশ অফিসার হয়ে সে এভাবে একটি মহিলাকে অপমান করছে, এটা সে কিভাবে করতে পারে? সে তো এই ড্রেসের উপযুক্তই না, সে বরং এই ড্রেসকে অপমানিত করছে। তখনই দেখানো হয় সব পুলিশ অফিসার মিলে বিজয়ের উপর পেছন থেকে অ্যাটাক করে আর তাকে শিকল দিয়ে বেঁধে অনেক বেশি মারতে থাকে। বিজয় তখন আহত অবস্থায় সেখানেই পড়ে থাকলে সিনিয়র অফিসার সিকান্দারকে কল করে আর তাকে জানায় যে বিজয়কে তারা বেঁধে রেখেছে, তাই সিকান্দার যেন তাড়াতাড়ি করে এখানে চলে আসে। সিকান্দারও তখন সেখানে আসে, কিন্তু সে এসে সিনিয়র অফিসারকে একটা চড় মেরে দেয়, কারণ সে বিজয়ের গায়ে হাত তুলেছিল। এটা তার একদমই ভালো লাগেনি, কারণ সে চায় যে শুধুমাত্র সেই বিজয়কে মারবে। এই কথা বলে সে তখন বিজয়কে অনেক বেশি মারধর করতে থাকে। এর মধ্যেই আবার দেখানো হয় থানাতে একজন বয়স্ক কনস্টেবল চা নিয়ে আসে। সে সেখানে বিজয়কে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর দ্রুত সেখান থেকে তার বাসায় যায়। সেখানে গিয়ে সে একটি ছবি দেখতে পায় আর ওয়াকি টকির মাধ্যমে থানায় কল করে জানায় যে সে যেন বিজয়কে মারতে না যায়, কারণ বিজয় কোনো সাধারণ মানুষ না। সে এটা বলতে থাকলে তখনই জেলের মধ্য থেকে একজন চিৎকার করে ওঠে আর পুলিশদের বলতে থাকে যে তারা যেন বিজয়কে জাগিয়ে না তোলে, কারণ সে জাগলে তাদের অনেক বড় বিপদ হবে। জেলের মধ্যে থেকে একজন আসামি ভাবে বিজয়ের ব্যাপারে বলায় সিনিয়র অফিসার তার কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে যে সে বিজয়ের ব্যাপারে কিভাবে জানে। তখন সেই লোকটি তাদেরকে একটা ঘটনা জানায়। ঘটনাটি ছিল ঢাকার সেন্ট্রাল জেলের। সেই জেলে মার্ডারের দায়ে এক গ্যাং এসেছিল আর তাদেরকে শায়েস্তা করার জন্য সেখানে বিজয় প্রবেশ করে। এরপর সে তাদেরকে এমন মার মারে যে সেখানে থাকা সবাই ভয়ে চমকে ওঠে। তো সেই আসামি তখন বিজয়ের নামে আরো বলতে থাকে যে বিজয় কোনো সাধারণ বোম না, সে হলো অ্যাটম বোম, তাই তারা যদি বিজয়কে জাগায় তাহলে সে তাদের সব খেল খতম করে দিবে। সে আরো বলে যে তাকে জেলখানার সবাই বুলডোজার বলে ডাকত, সে এতটাই বেশি শক্তিশালী। তো তার কাছ থেকে এত কিছু শুনে সিকান্দার বলতে থাকে যে বিজয় যদি বুলডোজার হয়ে থাকে তাহলে সে হলো ব্যাটল ট্যাঙ্ক। এরপর সিকান্দার বিজয়ের কাছে একটা লোককে পাঠায় সে জীবিত আছে নাকি এটা জানার জন্য। দেখা যায় তখনই বিজয় নিঃশ্বাস ছাড়ে। তার নিঃশ্বাস এতটা বেশি গরম আর প্রখর ছিল যে সেই লোকটির হাতে ছ্যাঁকা লেগে যায়। এরপরই বিজয় তার চোখ খুলে সবার দিকে তাকিয়ে বলতে থাকে যেখানে কি সবাই এসেছে, রানার লোকজন কোথায়? তো তাকে এভাবে উঠতে দেখে জেলখানার মধ্য থেকে সেই আসামি তাকে চিয়ার করার জন্য শীষ দিতে থাকে। এরপরই দেখানো হয় বিজয় তার শিকল ছিঁড়ে সেখানে থাকা সবগুলোকে মারতে থাকে। এক পর্যায়ে বিজয়ের সাথে সেখানে থাকা লেডি পুলিশ অফিসাররাও যোগ দেয় এবং গুন্ডাগুলোকে আচ্ছা মতো মারতে থাকে। লেডি পুলিশ অফিসাররা এক পর্যায়ে সেই থানার সিনিয়র অফিসারকেও শিকল দিয়ে বেঁধে ফেলে এবং প্রত্যেকে মিলে তাকে মারতে থাকে। সাবরিনাকে দেখানো হয় সে তো একটা গুন্ডার মাথাই কেটে ফেলে। এটা দেখে তো সিকান্দার রেগে গিয়ে সাবরিনার দিকে তেড়ে আসে আর তখনই বিজয় তাকে মেরে তার চ্যাপ্টার শেষ করে। এরপর দেখানো হয় সে সেই সবগুলোকে মেরে ফেলে থানার মধ্যে ঝুলিয়ে রেখে দেয় আর নিজে রিল্যাক্স করতে থাকে। তখনই সেখানে ভালো পুলিশ অফিসারটি আসে আর বিজয়কে ধন্যবাদ জানাতে থাকে। বিজয় তখন সেই অফিসারের কাছে জিজ্ঞেস করে যে তাদের থানার হাতিয়ারগুলো সব কোথায়। অফিসার তখন তাকে সেই ঘর দেখিয়ে দেয়। এরপর দেখানো হয় বিজয় সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে রানাকে দেখি আমরা, সে থানায় এসে দেখতে পায় তার ভাই সহ বাকি সবার লাশ সেখানে ঝুলছে। এগুলো দেখে তো রানা অনেক বেশি থমকে যায়। সেই সময়ই সেই আসামি তার কাছে আসে
আর তাকে বলতে থাকে যে সে দেরি করে এসে ভালোই করেছে, তা না হলে এই 30 জনের জায়গায় রানা সহ 31 জন থাকতো। অর্থাৎ সেই আসামি তখন রানাকে নিয়ে মজা নিতে থাকে। সেই সময় আবার বিজয় রানাকে কল করে আর তাকে বলে যে এতদিন সে নিরীহ মানুষগুলোকে নৃশংসভাবে খুন করেছিল, তো এখন তার ভাইকে এভাবে ঝুলে থাকতে দেখে তার কেমন লাগছে। বিজয় আরো বলে যে রানা যেন তাকে খুঁজতে না আসে, কারণ সেই তার কাছে আসছে। ফোনে কথা বলা শেষ হলে সেই আসামি আবারও রানাকে নিয়ে মজা করতে থাকে, তাই রানা তো রেগে মেগে তাকেও মেরে ফেলে আর সেখানে ঝুলিয়ে দিয়ে আসে। এরপরে আমাদেরকে সিবিআই অফিসার সত্যকে দেখানো হয়। সে রানার ছবি তার সিবিআই অফিসে পাঠায় এবং তাদেরকে রানাকে নিয়ে যাচাই বাছাই করতে বলে। তারা তখন তাকে জানায় যে রানা নামের কোনো ব্যক্তির তারা কোনো ইনফরমেশন পায়নি, কিন্তু রানার ছবি ম্যাচ করেছে ইন্টারন্যাশনাল এক ক্রিমিনালের সাথে, আর সেই ক্রিমিনালের নাম হলো মধুবেল কারিকারা। এই নাম শুনে সত্য তখন অনেক বেশি অবাক হয়, কারণ সে বুঝতে পারে যে রানা আর কেউ নয়, বরং সে হলো শ্রীলঙ্কার বিদ্রোহী গোষ্ঠী জাফনা টাইগার ফোর্সের ডেপুটি কমান্ডার। তখন তাকে আরো জানানো হয় যে মধুবেল অর্থাৎ রানা তুঙ্গা কোনো সাধারণ টেরোরিস্ট নয়, সে অনেক বেশি ডেঞ্জারাস। এমনকি সেই প্ল্যান করে শ্রীলঙ্কার এক মিনিস্টারকে মেরে ফেলেছিল। এরপর আবারও আমাদেরকে বিজয়কে দেখানো হয়। সে রানাকে মারতে গেলে তার সাথে সব লেডি অফিসাররাও যেতে চায়, কিন্তু বিজয় তখন তাদেরকে বলে যে তারা এমনিতেই অনেক বড় বিপদে পড়েছে, তাই এখন যেন তারা বিজয়কে একা লড়তে দেয়। এই কথা শুনে সাবরিনা তখন বিজয়ের কাছে জিজ্ঞেস করে যে সে আসলে কে। তখনই আমাদেরকে আর্মি হেডকোয়ার্টারের দৃশ্য দেখানো হয়। সিবিআই অফিসার সত্য আর্মি হেডকোয়ার্টারে কল করে এবং সেখান থেকে মধুপল্লীর কেস সলভ করার জন্য অর্থাৎ রানার মতো টেরোরিস্টকে ধরতে স্পেশাল ফোর্স পাঠাতে বলে। তখন আর্মি অফিসার মধুপল্লী গ্রামের আশেপাশের এলাকাতে কোনো আর্মি অ্যাক্টিভ আছে কিনা তা চেক করে দেখতে থাকলে সেখানেই একজনকে অ্যাক্টিভ দেখতে পায়, আর এই একজনকে পাঠানোর জন্য সে সিবিআই অফিসার সত্যর থেকে পারমিশন নেয়। কিন্তু সত্য তখন তাকে বলে যে রানা কোনো সাধারণ টেরোরিস্ট না, তাকে ধরতে হলে একজন না, পুরো একটা টিম লাগবে। আর্মি অফিসার তখন তাকে বলে যে তারা যেই একজনকে পাঠাচ্ছে সে একাই অনেকগুলো টিমের সমান। সিবিআই অফিসার সত্য তখন তার কাছে জিজ্ঞেস করে যে এই আর্মিটাকে। তো আর্মি অফিসার তখন তাকে ডিটেলসে বলতে থাকে। সে বলে যে কার্গিল সার্জিক্যাল স্ট্রাইক, অপারেশন বিজয়ী, এমনকি ঢাকা বাংলাদেশের আন্ডার কভার অপারেশনও এই আর্মি করেছে। সে আর কেউ না, বরং জাট ফোর্সের সেরা কমান্ডো ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং, অর্থাৎ যাকে আমরা এতক্ষণ বিজয় নামে জেনেছি তার আসল নাম হলো বলদেব প্রতাপ সিং। তো এরপরই আমাদেরকে সেই ফরেনার প্রভাবশালী লোকটিকে দেখানো হয়। সে 30 গ্রামের লাস্ট গ্রামের নথিপত্রের জন্য তার সাথে করে টাকা নিয়ে অপেক্ষা করতে থাকে, আর সেখানে রানা তার কমান্ডো ড্রেস পরে হাজির হয়। সাথে নিয়ে আসে 2 কন্টেইনার ভর্তি মধুপল্লীর লোকজনকে। এরপর যে বাচ্চাটি প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠিয়েছিল তাকে একাকী নিজের কাছে নিয়ে আসে রানা। এরপর তাকে ভয় দেখিয়ে প্রেসিডেন্টকে একটি চিঠি লিখতে বলে। বাচ্চাটি তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর চিঠি লিখতে থাকে। সে যখন এটা করছিল তখন রানা অন্য দিক থেকে গ্রামের সবগুলো মানুষকে এক এক করে মারতে থাকে, আর তার এই কাজগুলো সেই বাচ্চা মেয়েটিকে তার চিঠিতে লিখতে বলে। বাচ্চাটি তো নিরুপায় হয়ে সবকিছু লিখতে থাকে। সেই সময়ই দেখানো হয় গ্রামের সেই পাগল লোকটি বাচ্চাটিকে বলে যে সে যেন তার চিঠিতে লেখে যে তাদের অত্যাচারের সমাপ্তি আসতে চলেছে, কারণ তাদেরকে বাঁচানোর জন্য একজন আসছে। তার মুখে এসব কথা শুনে অনেক রেগে যায় রানা আর তাকে সাথে সাথে গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় ব্রিগেডিয়ার প্রতাপ সিং এর, অর্থাৎ বিজয়ের। এরপর সে সেখানে থাকা খারাপ লোকদেরকে ভিন্ন ভিন্ন সব হাতিয়ার দিয়ে মারতে থাকে। সে তার সাথে রকেট লঞ্চার, মেশিন গান, অটো মেশিন গান, এমন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র সেই পুলিশ স্টেশন থেকে নিয়ে এসেছিল। তো এক সময় রানা বুঝতে পারে যে বিজয় তাকে টিকতে দিবে না, এজন্য সে তখনই বন্দুক বের করে সেই ছোট বাচ্চাটির মাথায় ধরে। বাচ্চাটির মা তো তখন বাচ্চাটিকে নিতে এগিয়ে আসতে থাকে। রানা তো তাকেও গুলি করে মেরে ফেলে। এটা দেখে হাতে থাকা মেশিন গান বিজয় নিচে ফেলে দেয় আর রানার কাছে সারেন্ডার করে। তখন রানা বিজয়ের দিকে বন্দুক তাক করলে গ্রামের সবাই এসে এক এক করে বিজয়ের সামনে দাঁড়িয়ে পড়ে। রানা তো সবাইকে তখন সামনে থেকে সরে যেতে বলে, কিন্তু কেউ সেখান থেকে সরে যায় না। তখন আবারও রানা বাচ্চাটির দিকে পিস্তল ধরতে গেলে সে দেখতে পায় যে সেখান থেকে বাচ্চাটিকে কেউ সরিয়ে নিয়েছে, আর সেই সময়ে বিজয় রানার সামনে চলে আসে। এরপর সে রানাকে আহত করে সেখানে থাকা গ্রামবাসীদের হাতে তুলে দেয়। গ্রামবাসীও তখন জীবিত অবস্থায় শিকল দিয়ে রানাকে ঝুলিয়ে দেয়, আর এভাবেই তাদের কষ্ট লাঘব করে। অন্যদিকে জানা যায়
রানার স্ত্রীও পুলিশের কাছে ধরা না দিয়ে আত্মহনন করে নেয়। এরপর দেখানো হয় সেখানে সিবিআই অফিসার সত্য আসে। বিজয়ের এই কীর্তি দেখে তারা সবাই তো তার প্রতি অনেক বেশি খুশি হয় এবং সব অফিসাররা মিলে একসাথে বিজয়কে স্যালুট জানায়। এরপর সেই বাচ্চা মেয়েটি অনেক খুশি হয়ে ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং অর্থাৎ বিজয়ের কাছে ছুটে চলে আসে আর সেও তাকে স্যালুট জানায়। সবকিছু শেষ হওয়ার পর সিবিআই অফিসার সত্য প্রেসিডেন্টকে কল করেই সবকিছু ইনফর্ম করে। প্রেসিডেন্ট তখন তার কাছে জিজ্ঞেস করে যে এই কাজটি কে সম্পন্ন করলো। সত্য জানায় এটা করেছে জাট রেসিডেন্টের ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং। আর এরই মাধ্যমে এই গল্পটিও এখানেই শেষ হয়। এই তো ছিল এক আর্মি অফিসারের সাহসিকতার গল্প। অনেকদিন পর এই মুভিতে সানি দেওলকে বেশ ভিন্নভাবে দেখা গিয়েছে, যা অবশ্যই প্রশংসার দাবিদার। তো সানি দেওলের এই মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।